একটি জেলার যত ধরনের সেবা প্রতিষ্ঠান আছে সকল সেবা প্রতিষ্ঠানের আঁতুড়ঘর বলা হয় জেলা প্রশাসকের কার্যালয়কে। দর্শক, আজকে নাগরিক সেবা টিম এসেছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জে। আর সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানের আজকের পর্বের সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা জানবো জেলা প্রশাসকের কার্যালয় থেকে নাগরিকদের সরাসরি কোন ধরনের সেবা প্রদান করা হয় সেগুলো। চলুন তাহলে যাওয়া যাক। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত শিল্পনগরী নারায়ণগঞ্জ ইতিহাস, ঐতিহ্য আর সোনালী আঁশের জন্য যাকে বলা হয় প্রাচ্যের ড্যান্ডি। রাজধানীর পার্শ্ববর্তী হওয়ায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও এ জেলার রয়েছে বিশেষ গুরুত্ব। জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস। এখান থেকেই সমন্বিতভাবে পরিচালিত হয় প্রশাসন, উন্নয়ন, আইনশৃঙ্খলা, ভূমি ও নাগরিক সেবা সহ নানামুখী কাজ। নাগরিক সেবা কার্যক্রম সরেজমিন তুলে ধরতে সম্প্রতি বিটিভি নিউজের নাগরিক সেবা টিম সরেজমিন পরিদর্শন করে নারায়ণগঞ্জ ডিসি অফিস। কার্যালয়ের প্রবেশ মুখে দেখা মেলে জেলা ই সেবা এবং তথ্য ও অনুসন্ধান কেন্দ্র। প্রয়োজনীয় তথ্য জানানো, আবেদনপত্র পূরণে সহায়তা করা এবং অনলাইন সেবা গ্রহণের নির্দেশনা দেয়া হয় এখান থেকে। আপনারা আজকে এখানে কি করতে এসেছেন? আমরা এখানে আসছি চনপাড়া বটতলা, ওখানে আমরা 200 জায়গা নিব। এখন এটা আসছিলাম এখানে চেক দেওয়ার জন্য যে কোনো এক করে বা সরকারিভাবে কোনো রাস্তাঘাট নিবে কিনা, এটা আমরা মানে যাচাই করার জন্য এখানে আসছি। তারপরে আমরা তথ্য ফর্ম নিছি, এটা আবেদন করছি। করার পরে ওনারা আমাদেরকে 20 দিন পরে যোগাযোগ করতে বলছে যে আইসা যে জমিটা ঠিক আছে কিনা বা এখানে সরকারিভাবে কোনো এক করে নিছে কিনা, এটা জানার জন্য আমরা এখানে আসছি। ওনারা বলছে জানাইবে 20 দিন পরে। ভূমি ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিসি অফিস। ভূমি অধিগ্রহণ, খাস জমি বন্দোবস্ত, খাজনা আদায় ও জমির রেকর্ড সংরক্ষণ সহ ভূমি সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই। নারায়ণগঞ্জ ডিসি অফিসে সেবা নিতে ভূমি অধিগ্রহণ শাখায় সবচেয়ে বেশি মানুষ আসেন। নাগরিকেরা জানালেন, জমির কাগজপত্র ঠিক থাকলে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ খুবই দ্রুত পাওয়া যায়। আমরা জানলাম যে আজকে আপনি হাতে চেক পেতে যাচ্ছেন, কতদিন সময় লেগেছে? এক মাসের মধ্যে আমি পাইছি আর কি। এটা কি প্রথম কিস্তির চেক নাকি? না, দ্বিতীয় কিস্তির চেক। জমিটা আসলে কি কারণে অধিগ্রহণ করা হয়েছিল? ফ্লাইওভারের জন্য। আপনার সাথে একই সাথে তো অনেকেই আজকে এখানে আমরা 2-1জনকে আরও পেলাম, তাদেরও একই কারণে জমি অধিগ্রহণ করা হয়েছে, ওনারা এখনো চেক পাননি। আপনি পেয়ে গেছেন, আমাকে কি একটু বলবেন যে এটা কি মানে দাগ নাম্বার নাকি জায়গার, ধরেন হচ্ছে একজনেরটা এই প্রান্তে আর একজনেরটা ওই প্রান্তে, এরকম কোনো কারণ? এটা বিশেষ করে এইটা প্রবলেমটা হইতাছে অনেকে কাজ বুঝে না, যেটা আপনার অনেকবার বিল সাবমিট করে আবার উঠায় আবার করে। যদি সঠিকভাবে করতে পারে তো সে অফিসাররা কাজ করতে পারবে। তো সঠিকভাবে তো কাজ না করতে পারলে আর অফিসারদের দোষ দেওয়া তো লাভ নেই। আমাদের অনেক প্রবলেম আছে, আমরা বুঝি না। আমরা এই দলিল দেওয়া যায়, পর্চা দিই না, পর্চা দেই তো মিডিশন দেই না, মিডিশন দেই তো ছবি দেই না, এইগুলি করে আরও বেশি হয়। সব জিনিস একত্রিত হইয়া যাই না, একটা অফিসারের সাথে যাই না, যদি কি লাগে এটা নিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়। আপনি আজকে এখানে কি কারণে এসেছেন? এই জমি 1 কোটি টাকার জন্য। কতদিন লাগছে আপনাদের মোট টাকাটা পেতে? 6 মাসের মতো। মানে এতদিন কেন লাগছে? এতদিন দেখা গেছে যে সাত বদলি হয়েছে, তারপর আপনার কাগজপত্র কমপ্লিট করতে কিছু সময় লাগছে, এই কারণে এতদিন লাগছে। আচ্ছা, কি পরিমাণ জমি আপনাদের হচ্ছে অ্যাকোয়ার হয়েছে? 10% মতো। এটা
আপনার জন্য হচ্ছে জমির যে মূল্য মানে বর্তমান সময়ে বা যখন অ্যাকোয়ার করেছে তখনকার যে মূল্য সেই মূল্য থেকে কি আপনাদেরকে মানে কি পরিমাণ বেশি দেয়া হচ্ছে নাকি কত করে পাচ্ছে? এই 3 গুণের মতো বেশি দেওয়া হয়েছে সম্ভবত। ঠিক আছে, জমির যে রেট তা সরকারি রেট হিসাবেই দেওয়া হয়েছে। এই পর্যন্ত কি একবারও টাকা পেয়েছেন? জি, আমরা একবার পাইছি, এটা 2বার রানিং। তবে আবার অনেকে অভিযোগ করেছেন কয়েক দফা শুনানি হয়ে সিদ্ধান্তে থাকার অপেক্ষায় থাকার মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বদলি হয়ে যান। পরে নতুন কর্মকর্তা এসে আবার নতুনভাবে শুরু করেন। এতে ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকেরা। গ্যাস অ্যাকোয়ার হয়েছে 2020-21 সালে। আজও পর্যন্ত এই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। আমি দোনো পক্ষ আপত্তি আর নিষ্পত্তি দোনো পক্ষ আমরা 300-টের ইস্টেমে লিখিত পর্যন্ত দিয়া তুইছি, তারপরও পাচ্ছেন? তারপরও কোনো সিদ্ধান্ত ছাড়া এইভাবেই ফাইল করেছে। ওখানে সার্ভেয়ার সাহেব বলছে যে লেহাই দিব। বহুত কষ্ট এই টাকাটা পাইতে। এটার জন্য কয়দিন পর পরে এসে ঘুরে যান আপনি? এইটা অনেক দিন ধরে ঘুরতে আসছি, একে রেগুলার প্রতিদিন আসি, কিন্তু সিদ্ধান্ত ছাড়া ইয়াটা ফাইলটা ফালায় রাখছে। মানে সার্ভেয়ার সাহেব বলছে যে এটা যেহেতু আমি 2 জনে লিখিত লয়ে লাইছি, আপোষনামা দিয়া লাইছে 300-টার, এখন তাড়াতাড়ি এটা কইরা দিব এই বলছে। একবার করে নিছে মুরগাপাড়া ইউনিয়নে গ্রাম শুকুরদি মৌজাতে। তো আজ 2-2.5 বছর ধরে ঘুরতেছি ম্যাডাম, কাগজপত্র সবই দিছি। এই কয়দিন সপ্তাহ 2 একবার আসি। ওই তা আমার মনে হয় যে আস্তে আস্তে গাড়ি বাড়ি দিয়ে লাইছি 20-30 হাজার টাকা, বুঝছেন। সকালে আসি সন্ধ্যায় যাই, এমনও দিন আছে 9টা বাজে রাত্রে গেছি এখান থেকে। তারপরও মানে ওরা এই ফাইল কোনো মতে ওরা ক্লিয়ার করে দেয় না। 2বার ম্যাজিস্ট্রেটে পাল্টায়, তাহলে কাজ করবো কি? আর এই বছর মনে হয় 3বার না 4বার ম্যাজিস্ট্রেট চেঞ্জ হয়েছে, তো ফাইল এমনি ফালায় রাখ। আমরা যে একটা হয়রানি হইতেছি। আপনি এখানে কি কারণে এসেছেন? আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে এসেছি। আমাদের এখানে বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য জমি অধিগ্রহণ করা হয়, তো এর জন্যই আমাদের এই ডিসি অফিসের সাথে আতাত। আর আমার একটা অভিযোগ আছে, সেটা যে আমাদের এখানে যে কোনো ফাইল, সেটা শুধু আমরা না এবং আম পাবলিকও আমার মনে হয় এই সমস্যার সম্মুখীন। আমরা যে কোনো একটা ফাইল নিয়ে যদি এই টেবিলে আসি, তো দেখা যায় যে আজকে একজন সার্ভেয়ার আছে বা অন্য কোনো লোক আছে, তো ওনার কাছে 1 সপ্তাহ ফাইল থাকার পরে পরবর্তীতে দেখা যায় যে 1-1.5 সপ্তাহ পরে নতুন কাউকে এখানে জয়েন দেওয়া হয়েছে। তো ওনার এই ফাইলটা বুঝতে বুঝতেও আমাদের প্রায় ভালোই সময় লেগে যায়। তো আমাদের একটা সরকারি ডিপার্টমেন্ট যদি এই সমস্যার সম্মুখীন হয়, তো আমি মনে করি যে একজন সাধারণ জনগণও এই সমস্যার সম্মুখীন হয়। তো আমার ডিসি স্যারের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই সমস্যাটা যেন তিনি আমলে নেন এবং এটার যেন একটা স্থায়ী সমাধান করার ব্যবস্থা করেন। অর্থাৎ যাকেই দিক না কেন সে যেন দীর্ঘ সময়ের জন্য আমাদের এই অফিসে থাকতে পারে, আমরা যেন যে কোনো প্রকল্পের কাজ স্বাচ্ছন্দ্যভাবে করতে পারি। আচ্ছা, একজন সার্ভেয়ার আসলো বাট উনি চেঞ্জ হয়ে গেলে কাগজের যা লেখা থাকে সেটা তো আর চেঞ্জ হয় না। তাহলে একটা মানুষের কাগজেই যখন ডিটেলস থাকে, তাহলে সেটা নতুন করে বুঝতে সময় লাগার, আবার সেটা নিয়ে নতুন করে বসার আসলে কতটুকু প্রয়োজন আছে? ফাইলগুলো দেখা যায় কি আপনার সার্ভেয়ারের কাছে, যেই সার্ভেয়ারের কাছে থাকে, অনেক সময় সেই সার্ভেয়ারটা ওই ফাইলটা তার দায়িত্বে থাকে না, সেটা অটোমেটিক্যালি আবার রিটার্ন চলে আসে অফিস সহকারীর কাছে। পরবর্তীতে হয়তো বা স্যারের নির্দেশনায় নতুন যে আসে তার কাছে ফাইল যায় বা অন্য কোনো সার্ভেয়ারের কাছে ফাইল যায়। তো আমাদের যদি এই ফাইলটাও খুঁজতে যাই যে আমার এই ফাইলটা কোন দপ্তরে আছে বা কোন সার্ভেয়ারের কাছে আছে, এইটা খুঁজতেও আমার দেখা যাচ্ছে যে বেশ বেগ পেতে হচ্ছে। জেলা প্রশাসক জানালেন, কোনো প্রকার হয়রানি বা সময় ক্ষেপণ না করে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের অধিগ্রহণের অর্থ বুঝিয়ে দেয়া হয়। এমনকি ফিল্ডে গিয়েও ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেয়া হয়। তবে কাগজপত্রে জটিলতা, মামলা বা এজমালি সম্পত্তি থাকলে শুধু তাদের ক্ষেত্রে জমি অধিগ্রহণের টাকা পেতে কিছুটা বিলম্ব হয়। শতভাগ মালিকানা নিশ্চিত করেই অর্থ পরিশোধ করা হয়। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অধিগ্রহণের সঠিক নিয়মাবলী কি এবং অধিগ্রহণের পরে যে ক্ষতিপূরণটা দেয়া হয় সেটা আসলে
কোন নিয়মে দেয়া হয় এবং অনেকের অভিযোগ রয়েছে যে এই ক্ষতিপূরণ পেতে গিয়ে তাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, এটা আসলে কি কারণে? একটা জমি সরকার যখন অধিগ্রহণ করে, সরকার একটা প্রসিডিওরের মধ্যে গিয়ে অধিগ্রহণ করার পরে সরকার সেই জমিগুলো বুঝে নেওয়ার আগে আমাদেরকে ওই জমির এগেনস্টে একটা অর্থ প্রদান করে। তো আমরা যখন অর্থগুলো পাই তখন অর্থগুলো ওই জমির যে সংশ্লিষ্ট মালিকানা আছে তাদেরকে আমরা দিয়ে থাকি। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যে সরকার অধিগ্রহণ করছে, কিন্তু আমরা যখন জমির মালিকানাগুলো দিচ্ছি তখন সেই ক্ষেত্রে তার এসের রেকর্ডে বা সিএস রেকর্ডে কোনো খাতে কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাদের নদী শ্রেণী আছে, এটা হাইকোর্টে একটা নির্দেশনা আছে, তখন সরকার আমাদেরকে টাকা দিয়েছে কিন্তু আমরা তাদেরকে টাকা দিতে পারছি না। এই ধরনের অনেকগুলো বিষয় আছে। তার পাশের তার জমিটা হয়তো সিএস রেকর্ডে নদী শ্রেণী নাই, সে টাকাটা পেয়ে গিয়েছে, কিন্তু আরেকজন তার জমিটা দেখা যাবে সিএসআর নদী শ্রেণী আছে, আসলে নদী নাই, নদী কখনো হয়তো ছিল কিনা আমি জানি না, কিন্তু এখন সেখানে বিল্ডিং, কিন্তু আমরা তাকে টাকাটা দিতে পারছি না আমাদের ওই রুলের কারণে। আমরা তো আসলে সরকারের যখন টাকাটা আসে সেই টাকাটা আমি চাইলেই আইনের বাইরে গিয়ে দিতে পারি না, আমি জানি সে টাকাটা প্রাপ্য। সেই ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে সে যখন তার যে টাকাটা আসে সে বলে যে না আমার তো এই টাকা হবে না, আমার তো টাকাটা বেশি হবে, এই ধরনের অভিযোগ আসে। এই ক্ষেত্রে আমরা ওই অভিযোগও আছে, যখন আমরা তাদেরকে এস্টিমেট করি সেখানেও আমরা অনেক সময় ফল্ট পাই। আমরা ইতিমধ্যে আমার কাছে এই প্রমাণিত হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে দেখেছি যে একজনকে এক একটা শ্রেণীর একভাবে দেওয়া হয়েছে, পাশাপাশি আরেকজনকে দেখা যায় ওই শ্রেণীটা ওইভাবে দেওয়া হচ্ছে না। এই যে অভিযোগগুলো আসছে যখন, আমরা তাদের বিরুদ্ধে লিখিতভাবে ব্যবস্থা নিচ্ছি। নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি এবং বিশেষ করে যদি বলি যে নাগরিকদের জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার পদক্ষেপ কি? যেহেতু এখানে অর্থনৈতিক কর্মসংস্থানের পরিবেশ আছে, এই জন্য মানুষের ফ্লোটাও অনেক বেড়েছে। এই জেলার যে জনবসতি স্ট্যাটিস্টিক্যালি আছে, এর চেয়ে ফ্লোটিং জনসংখ্যা আপনি ধরেন, এখন আমরা বলছি যে 39 লক্ষ লোক স্ট্যাটিস্টিক্যালি এই জেলায় বাস করে, বাট বাস্তবে এই জেলায় 1 কোটির মতো লোক বাস করে। বাকি লোকগুলো তারা এই কাজের স্বার্থে তারা যাতায়াত করে, আসে যায়, এবং যেটিকে আমরা ভাসমান হিসাবে বলতে পারি। তো এই যে ভাসমান এই 60 লক্ষ এক্সট্রা লোক থাকার কারণে আমার আইন শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জও ভিন্ন, এবং এখানে যেহেতু আসলে অর্থনৈতিক একটা ফ্লো আছে, সুতরাং ক্রাইমের একটা বিষয় এবং অর্থনীতির সাথে একটা ক্রাইমের বিষয় জড়িত আছে, সুতরাং এখানে ক্রাইমের প্যাটার্নও ডিফারেন্ট। এখানে মাদকের একটা চাপ আছে, এখানে এর চারপাশে নদীপথ আছে, সুতরাং নদীপথে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের একটা অ্যাক্সেস থাকে, সুতরাং এবং বিভিন্ন জেলার সাথে কানেক্টেড, এবং এটা ভায়া একটা মাদকের রুট হিসাবেও কাজ করে। তো সব মিলিয়ে আসলে আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় আমরা যেমন চাষারা মোড়ে সিসি ক্যামেরা লাগিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি, কিন্তু আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পুরোপুরি যে নিয়ন্ত্রণে সেটি আমরা বলতে পারছি না, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে এই শহরের মানুষকে, জনজীবনকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যায়। এছাড়া জেলার অন্যান্য সরকারি দপ্তরগুলো থেকে নাগরিকেরা সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। পরিচালনা করা হয় মোবাইল কোর্ট। জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ থেকে সাধারণ নাগরিকদের সরাসরি কোন ধরনের সেবাগুলো আপনারা প্রদান করে থাকেন? বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জনগণ বিভিন্ন পর্যায় থেকে আমাদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে আসে। আমার কাছে যেই সেবার জন্য যেই আসুক, আমার দরজা আমি সব সময় ওপেন রেখে দিয়েছি, কাউকে যেন দাঁড়াতে না হয়। যখন আমার কাছে আসে, সে যে সেবার জন্যই হোক, আমি সাথে সাথেই চেষ্টা করি তাকে সেই সেবাটা নিশ্চিত করার জন্য। আমি কনসার্ন ডেস্কে পাঠিয়ে দেই যে তার ইস্যুটি কীভাবে দ্রুত সমাধান করা যায়। বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমের বিষয়ে যেমন রাস্তার সংস্কার হতে পারে, খাল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা হতে পারে, খাল সংস্কার হতে পারে, বৃক্ষ লাগানো হতে পারে, বা অন্য শিক্ষা ডিপার্টমেন্টের বিভিন্ন ইস্যু, স্কুলের বিভিন্ন ইস্যু, কলেজের বিভিন্ন ইস্যু, বা হসপিটালের বিভিন্ন ইস্যুগুলো যখন আসে, তখন আমরা এই ইস্যুগুলোকে আমরা শুধু তাদেরকে ইনফর্মই করি না, এবং আমরা বলে দেই যে এই সমাধান এটা হলো কি হলো না, এটা সমাধানের পথটা কি সেটি বাতলিয়ে দিতে হবে। বিশেষ করে যদি ওই ডিপার্টমেন্টে সেই বিষয়ে কোনো লিমিটেশন থাকে, সেই লিমিটেশনগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। আমরা ইতিমধ্যেই
হসপিটালগুলোতে যখন ডেঙ্গু ক্রাইসিস হয়েছে, মানুষ যখন ডেঙ্গুর সেবা পাচ্ছিল না, যখন আমাদের কাছে আসছিল, তখন আমরা তাদেরকে 4000 ডেঙ্গু কিট দিয়েছি। আমার গর্ভবতী মায়েরা, আমার এখানে 15,000 গর্ভবতী মা আছে, সেই মায়েরা যখন আয়রন ট্যাবলেট পাচ্ছিল না, আমরা তাদেরকে 1 লক্ষ আয়রন ট্যাবলেট দিয়েছি। এখানকার যে বড় যে সমস্যাগুলো আছে এই শহরের, যে জন্য নাগরিকরা সবসময় আমাদের কাছে সেবা নিতে আসে, এর মধ্যে একটি ছিল জলাবদ্ধতা। এইবার আমরা জলাবদ্ধতাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং আমরা আরও কার্যক্রম পরিচালনা করছি যাতে এই খালগুলোকে পুরোপুরি ড্রেজিং করে এখানে আমরা মাছ চাষ উপযোগী করতে পারি এবং আমরা বিশ্বাস করি যে জলাবদ্ধতা অনেক কমে যাবে। পাসপোর্ট অফিস, ভূমি অফিস এবং আমাদের হসপিটালগুলোতে দালালের দৌরাত্ম্য, এই ধরনের অভিযোগগুলো এসেছে। যখনই আমাদের কাছে এসেছে আমরা তখনই ব্যবস্থা নিয়েছি। আমি বলতে পারি যে পাসপোর্ট অফিসে এখন এই মুহূর্তে দালালের দৌরাত্ম্য আর সেইভাবে নাই এবং আরেকটি বিষয় ছিল খানপুর হসপিটালে, সেখানে একটা দালালের দৌরাত্ম্য ছিল, সেটিও আমরা সেখান থেকে রিমুভ করতে সক্ষম হয়েছি। আমার এসিলেন্টগুলো অফিসগুলোতে আমার নির্দেশনা দিয়ে দিয়েছি, আমি সেখানে আচমকা টিম পাঠাচ্ছি যে সেখানে এই ধরনের কোনো বিষয় ঘটছে কিনা। আমরা চেষ্টা করছি যে এই দালালের খপ্পর থেকে যাতে সাধারণ মানুষ, নাগরিকরা মুক্ত হতে পারে। জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা কমিটির সভা। এসব সভার মাধ্যমে জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় দেয়া হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়া সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন সহ প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় সাধন করে জেলা প্রশাসন। জেলার শিক্ষা ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন, অবকাঠামো উন্নয়ন সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। শিক্ষা সম্পর্কিত বিভিন্ন সেবা নিতে শিক্ষক কর্মচারীরা আসেন জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনি এখানে কোন সেবা নেয়ার জন্য এসেছেন? আমরা এসেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান সরকার যে একটা প্রজ্ঞাপন দিয়েছে যে 30শে নভেম্বরের ভিতরে নিয়মিত কমিটি গঠন করতে হবে এবং সেই সূত্র ধরে যে সমস্ত প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি নাই সেই অ্যাডহক কমিটি করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে, প্রস্তাবনার ক্ষেত্রে 3 জনের নাম প্রস্তাব করতে হয়। তো এক্ষেত্রে জেলা প্রশাসন মহোদয় এটা যাচাই বাছাই করে এটা প্রপার ওয়েতে একটা সুপারিশপত্র দেন। তো সেই ব্যাপারে আমরা এসেছি এবং আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। আপনি আজকে কি জন্য এসেছেন? যে জন্য এসেছেন সেই কাজটি কি হয়েছে? হ্যাঁ হয়েছে, বিলের পাস হয়েছে, কাগজটি আজকে দিবে বলছে। মানে এখন এই 1 বছর হয় যে না, আর একটা বিলের কাগজের জন্য ঘুরতেছি, সেটা দিতেছে না। অনেক দিন হয়ে গেছে যে এই সার্বিয়ার চলে যায়, ওই সার্বিয়ার চলে যায়, এই সার্বিয়ার আসে যে কিছুদিন পরে আসেন দিচ্ছি দিব, সেইটাই যে অনেক দিন ধরে ঘুরাইতে আছে। ডিসি অফিসের রেকর্ড রুম থেকে নাগরিকেরা পাচ্ছেন পর্চা, জাবেদা নকল এবং সার্টিফাইড কপি। ডিজিটাল সেবার মাধ্যমে এখন এসব কাজ আরও সহজ হয়েছে। এই ডিসি অফিসের রেকর্ড রুম থেকে আপনি কোন সেবাটা গ্রহণ করেছেন? আমি আমাদের খতিয়ান আরএস খতিয়ানের পর্চা এখান থেকে নিয়েছি সার্টিফাইড কপি। কতদিন লেগেছে আবেদন করার পরে? না, সাথে সাথেই দিয়ে দেয়। আজকে আবেদন করে আজকেই পেয়েছেন? জি জি, সাথে সাথেই দিয়ে দেয়। একদিন, অনেক সময় একদিন দেরি হয়, তো একটু
কাজের ব্যস্ততার কারণে একটু দেরি হয় অফিসে। একদিন এই প্রতিদিন পাওয়া যায় বা একদিন সর্বোচ্চ একদিন দেরি হয়। প্রিয় দর্শক, নাগরিক সেবা অনুষ্ঠানের আজকের পর্ব থেকে আমরা যেটি জানলাম, যে সকল জেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় কেবলমাত্র সে সকল জেলায় ভূমি অধিগ্রহণ হয় এবং সে সকল জেলায় নাগরিকরা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নাগরিক সেবা পেয়ে থাকেন। দেশের প্রত্যেক নাগরিকের নাগরিক সেবা নিশ্চিত হোক, নিরাপদ হোক সকলের জীবনমান। আজকের মতো নাগরিক সেবা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।